হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আসন্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আজকে তোমাদের মাধ্যমিক এক্সাম 2018 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ করে দিলাম এবং প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দিলাম সুন্দর করে, তোমাদের অ্যাডিশনাল প্রচুর তথ্যও দিলাম। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আপাতত আমাদের চ্যানেলে 2017 থেকে 2024-এর প্রত্যেকটি বছরের গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ হচ্ছে। এটা শেষ হয়ে গেলেই গ্রুপ সি এবং গ্রুপ ডি সলভ হবে। ইতিমধ্যে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ সলভ হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি দ্রুত প্রত্যেকটি বিষয় যেগুলো আমি তোমাদের কথা দিয়েছিলাম করব, সেগুলো খুব দ্রুততার সঙ্গে তোমাদের আমি এবার দেব, কারণ তোমাদের হাতে কিন্তু বেশি দিন সময় আর নেই। তো চলো সরাসরি আমরা চলে যাই আজকের মূল পর্বে, গ্রুপ এ এবং গ্রুপ বি সলভ 2018 মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স। মাধ্যমিক এক্সামিনেশন 2018-এর প্রথমেই আসছে গ্রুপ এ, 15টি এমসিকিউ। তো চলো দেখা যাক। গতদিন আমি তোমাদের 2017 সালের গ্রুপ এ গ্রুপ বি সলভ করেছিলাম, আজকে 2018 গ্রুপ এ গ্রুপ বি। এবার এখানে দেখো 2018-তে কেমন প্রশ্ন এসছে, 2017 তো গতকাল দেখেছো। চলো দেখো প্রথম প্রশ্ন 1.1, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অপশন এ N2O, অপশন বি CH4, অপশন সি CO2, অপশন ডি H2O বাষ্প। এখানে উপস্থিত সবাই কিন্তু গ্রিন হাউস গ্যাস। সব থেকে বেশি অবদান বেশি কার? সব থেকে বেশি অবদান CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এটার একারই অবদান 52%, আর বাকি যত গ্রিন হাউস গ্যাস রয়েছে সকলের মিলে 48 to 50%। তাহলে বুঝতে পারছো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, এটা মনে রেখো। CO2 প্রধান গ্রিন হাউস গ্যাস। চলো 1.2-তে যাই। বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি? এখানে 4টে লেখচিত্র আঁকা হয়েছে। অপশন এ পিভি বনাম পি মূল বিন্দুগামী সরলরেখা, পিভি বনাম পি পি অক্ষের সমান্তরাল সরলরেখা, পিভি বনাম পি পিভি অক্ষের সমান্তরাল সরলরেখা, পিভি বনাম পি এরকম একটি সরলরেখা। তো চলো সঠিক উত্তর কোনটা হবে? পিভি বনাম পি লেখচিত্র সঠিক হবে অপশন বি, অর্থাৎ পিভি বনাম পি। দেখো পি কমুক বাড়ুক যাই হোক না কেন, পিভি সর্বদা, কারণ বয়েলের সূত্রে আমরা জানি পি আর ভি এর গুণফল সর্বদা কি হয়? পি আর ভি এর গুণফল সর্বদা ধ্রুবক হয়। ওকে, পি আর ভি এর গুণফল ধ্রুবক হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই পি কম থাক বেশি থাক যাই থাক পিভির মান সবসময় একই থাকবে, তাহলে এই সরলরেখাটি হবে। বোঝা গেল ব্যাপারটা? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 1.3, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? CO2, C2H4, C2H6 না C2H2? কিভাবে করবে এটা? চলো, যেহেতু আমরা জানি M = 2D, সুতরাং বাষ্প ঘনত্ব 13 মানে M কত, অর্থাৎ আণবিক ওজন তাহলে কত হবে? 2 × 13 দ্যাট ইজ 26। তাহলে এইবার আমাকে দেখতে হবে এই চারটের মধ্যে কোনটার আণবিক ওজন 26। চলো CO2-র আণবিক ওজন আমরা জানি 12 আর 16 × 32, তাহলে 44, তাহলে এইটা হলো না। C2H4 12 × 24 আর 4 28, তাহলে এটাও হলো না, 28। C2H6 24 আর 6 30, তাহলে এটাও হলো না। এটা দেখো 12 × 24 আর 2 26, তাহলে উত্তর হবে অপশন ডি। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে করতে হয় এগুলো। নাও কোয়েশ্চেন নাম্বার 1.4, কোনো কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? অপশন এ মিটার, অপশন বি মিটার ইনভার্স, অপশন সি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন ডি ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর হবে অপশন সি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। মনে রেখো রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অথবা ডিগ্রি হয় না কেলভিন ইনভার্স। ওকে, এই তিনটে মনে রেখো, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। নেক্সট 1.5, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? তাহলে একটি উত্তল লেন্সের, পাতলা উত্তল লেন্সের কি আছে? পাতলা উত্তল লেন্সের দেখো, উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে, এটা আলোক কেন্দ্র যদি ধরে নিই এটা ফোকাস, এর মধ্যে একটা বস্তু রাখা আছে। তাহলে এই বস্তু রাখা হলে তোমাদের আমি দেখিয়েছি এর আগে দেখানো হয়েছে, এরকম একটা বস্তু তৈরি হবে। তাহলে এটা অবশ্যই হবে 1.5-এরটা অসৎ। দেখতেই পাচ্ছ একই দিকে রয়েছে, উল্টো নেই, সোজা আছে। তাহলে অসৎ এবং সমশীর্ষ। কোথায় আছে অসৎ সমশীর্ষ? অসৎ ও সমশীর্ষ অপশন ডি। ক্লিয়ার? মনে রেখো অসৎ ও সমশীর্ষ। চলো নেক্সট 1.6-এ যাই। দেখো কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আবর্তিত হলে এর চ্যুতিকোণ কত হবে? দেখো এই প্রশ্নটা তোমরা বহুবার সমাধান করেছো, যে কাঁচের কোনো স্ল্যাবের উপর আলোকরশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে এখানে আপতন কোণের মান কত? আপতন কোণের মান
আপতন কোণের মান কিন্তু 0 ডিগ্রি। আপতন কোণের মান 0 ডিগ্রি, এইটা অনেকে ভুল করে ফেলে, এটা ভুল করো না। আপতন কোণ এবং লম্বভাবে আপতিত হলে এক্ষেত্রে আলোকরশ্মি কী হবে, সোজা বেরিয়ে যাবে, কোনো বিচ্যুতি ঘটবে না, স্বাভাবিকভাবে এই চ্যুতি কোণের মান হবে অপশন এ 0 ডিগ্রি। মনে রেখো, স্বচ্ছ কোনো কাচের স্ল্যাবের উপর আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতি কোণের মান হয় 0 ডিগ্রি। নেক্সট 1.7, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক ভোল্ট, অপশন বি অ্যাম্পিয়ার, অপশন সি কুলম, অপশন ডি ওহম। সঠিক উত্তর হবে অপশন ডি ওহম। ওহম রোধের এসআই একক ওহম। ভোল্ট কি? ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ। এ প্রসঙ্গে তোমাদের একটু রিভিশন করিয়ে দিই। বিভব প্রভেদের একক ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রার একক এসআই একক অ্যাম্পিয়ার। আর তড়িৎ আধানের এসআই একক তড়িৎ আধানের এসআই একক কুলম। ওকে, চলো নেক্সট 1.8, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অপশন এ আর্থ লাইন, অপশন বি লাইভ লাইন, অপশন সি নিউট্রাল লাইন, অপশন ডি লাইভ ও নিউট্রাল উভয় লাইন। এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে 1.8 অবশ্যই অপশন বি লাইভ লাইন। কারণ ফিউজ তারের কাজই কি? ফিউজ তারের কাজই হচ্ছে বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে যাতে মাত্রা অতিরিক্ত তড়িৎ প্রবাহ প্রবেশ করতে না পারে, যে কারণে লাইভ লাইন মেন লাইনের সঙ্গে এই ফিউজ তার যুক্ত করা থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন এতক্ষণ দেখে তোমাদের কি মনে হলো, সহজ না কঠিন? অবশ্যই সহজ। এবং তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যা প্র্যাকটিস হয়েছে এবং এমসিকিউ কম্পিটিশন বলো বা অন্য এমসিকিউ টেস্ট বা অন্য যত রকমভাবে আমি তোমাদের এমসিকিউ রেডি করিয়েছি, তার মধ্যে দেখো প্রত্যেকটি এমসিকিউ কিন্তু তোমাদের কমন। চলো নেক্সট দেখি। নেক্সট কোয়েশ্চেন 1.9 দেখো, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো অপশন ই ইলেকট্রনের স্রোত, অপশন বি প্রোটনের স্রোত, অপশন সি নিউট্রনের স্রোত, অপশন ডি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি অবশ্যই ইলেকট্রনের স্রোত, অবশ্যই ইলেকট্রনের স্রোত। আলফা কি? আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন, এটা তোমরা জানো। আর বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ওকে, তাহলে আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নের সমান, বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, আর গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1.10, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? শ্রেণী কোনগুলো? পর্যায় সারণীর বাদিক থেকে ডান দিকে এগুলো পর্যায়, আর উপর থেকে নিচে এগুলো শ্রেণী। শ্রেণী কতগুলো? শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীতে 18টি। ওকে, কতগুলো? অপশন ডি 18টি। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হচ্ছে 18। কোয়েশ্চেন নাম্বার 1.11, প্রদত্ত কোন যৌগটি, এবং এ প্রসঙ্গে বলে রাখি পর্যায় কটি? 7টি পর্যায়, আর শ্রেণী কটি? 18টি। ওকে, যাই হোক, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? NaCl অবশ্যই মান্য হয়, LiH, KCl, CO মান্য হয়, KCl মান্য হয় না LiH কেন হয় না একটু বলে দিই। এখানে লিথিয়ামের, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের দুটো ইলেকট্রন সর্ববিস্ত কক্ষপথে থাকে, আবার হাইড্রোজেনের সর্ববিস্ত কক্ষপথে দুটো ইলেকট্রন পূরণ হয়, অর্থাৎ এখানে দ্বৈত পূর্তি হয়। অর্থাৎ সর্ববিস্ত কক্ষপথে দুটো ইলেকট্রন পূরণ হয়, অষ্টক পূর্তি হয় না। তাহলে উত্তর হবে অপশন বি LiH। নাও কোয়েশ্চেন নাম্বার 1.12, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অপশন এ গলিত NaCl, অপশন বি তরল HCl, অপশন সি কঠিন NaCl, অপশন ডি গ্লুকোজের জলীয় দ্রবণ। প্রথমে গ্লুকোজের জলীয় দ্রবণ বাদ দাও, কারণ এটা সমযোজী যৌগ, এ পারবে না। কঠিন NaCl পারবে না, কারণ Na+Cl- কম্প্যাক্ট হয়ে থাকবে কঠিন NaCl। আর এই দুটোর মধ্যে উত্তর হতে পারে। এবার এই দুটোর মধ্যে কোনটা উত্তর হবে? অবশ্যই গলিত, কারণ তোমরা জানো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় গলিত অবস্থায় অথবা জল বা অন্য কোনো আয়নীকারক দ্রাবকে দ্রবীভূত অবস্থায়, ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অবশ্যই গলিত NaCl। এছাড়া এই প্রসঙ্গে একটু বলে দিই যে HCl তরল অবস্থায় হবে না। জল, এখানে তোমার মনে হতে পারে তরল HCl তো কোথাও না কোথাও পড়েছি যে এটা পারবে না, এটা এই তরলটা হতে হবে অবশ্যই জল, কিন্তু সেটা জল তো এখানে উল্লেখ নেই, তাই এটা হবে না। HCl একমাত্র জলে তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, যেহেতু জল উল্লেখ নেই তাহলে এটা উত্তর হবে না, উত্তর হবে অবশ্যই অপশন এ। নাও নেক্সট কোয়েশ্চেন, চলো 1.13, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? উৎপন্ন দ্রবণের রং অবশ্যই হবে গাঢ় নীল। এগুলো দেখো সরাসরি উত্তর দেবো, এগুলো বোঝানোর কিছু নেই, গাঢ় নীল। কারণ এখানে কপার সালফেটের জলীয় অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে এক ধরনের জটিল যৌগ উৎপন্ন হয়, সেই জটিল যৌগের বর্ণ হচ্ছে গাঢ় নীল। 1.14, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? এটার উত্তর হবে অবশ্যই অপশন বি পিতল, কারণ পিতল কি দিয়ে তৈরি? পিতল তামা প্লাস দস্তা। এবার বলেছে জিঙ্ক বর্তমান, তাহলে পিতলের মধ্যে কি রয়েছে? জিঙ্ক রয়েছে, ঠিক আছে। কাঁসার মধ্যে কি রয়েছে? কাঁসার মধ্যে রয়েছে তামা আর টিন, তাহলে এখানে জিঙ্ক নেই। ব্রোঞ্জে কি রয়েছে আর ডুরালুমিন কি আছে দেখে নাও।
দেখো ব্রোঞ্জেও কিন্তু তামা আর টিন, ব্রোঞ্জের মধ্যেও কিন্তু থাকে তামা আর টিন। আর ডুরালুমিনে কি থাকে? ডুরালুমিনে থাকে অ্যালুমিনিয়াম প্লাস তামা প্লাস ম্যাগনেসিয়াম প্লাস ম্যাঙ্গানিজ। তাহলে দেখতে পাচ্ছ একমাত্র জিঙ্ক কোথায় আছে? পিতলের মধ্যে। এইগুলো কিন্তু কম্পোজিশনগুলো জানতে হবে, নাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে না। ওকে, কম্পোজিশনগুলো জেনে রেখো। এটা এই খ বিভাগের 21টি অবজেক্টিভ, সেখানেও এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। চলো শেষ প্রশ্ন এমসিকিউ। প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? এটা তোমাদের আমি শিখিয়েছিলাম। সম্পৃক্ত হাইড্রোকার্বনের ফর্মুলা হতে হবে CnH2n+2। চলো দেখি, এর 3 আছে। 3 থাকলে 6, তার মানে 3 থাকলে 6 হলে 2n+2 নিশ্চয় হতে পারছে না। দেখো 3, 2n কত? 3 দুগুণে 6, 2 8, তাহলে 8 নেই, তাহলে এটা হবে না। C2H4, n যদি 2 হয়, এটা 2 হয়, তাহলে এটা 2 বসাও, 2 দুগুণে 4 + 2 6, তাহলে C2H6 নেই, C2H4 এটাও হবে না। C2H2, তাহলে n এর মান 2, তাহলে 2 এখানে বের করো তো, 2 দুগুণে 4 + 2 6, তাহলে এটাও হবে না। এটা দেখো 2 আর 6, তাহলে n এর মান যদি 2 হয়, এটার মান বের করো, 2 দুগুণে 4 + 2 6, হ্যাঁ C2H6। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C2H6। আর অসম্পৃক্তর সঙ্গে কি মিলতে হতো? এখানে যেমন আমি একটা সমীকরণ দিয়ে তোমাদের সম্পৃক্ত বোঝালাম, অসম্পৃক্ত দুটো সমীকরণ, এক হচ্ছে CnH2n আর একটা হচ্ছে CnH2n-2। ওকে, এই দুটো সমীকরণের সঙ্গে ট্যালি করাতে হয়। তাহলে 15টি এমসিকিউ 2018 সালের কমপ্লিট হয়ে গেল। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে 2018 সালের 15টি এমসিকিউ এর মধ্যে কত স্কোর করতে পারলে। ক্লিয়ার? যেমন 2017-তে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়েছো, অনেক স্টুডেন্টই দেখেছি যে জানিয়েছে স্যার 15-র মধ্যে 15ই স্কোর হয়েছে, অনেকেই জানিয়েছে আমাকে। তো চলো এবার গ্রুপ বি দেখবো আমরা, 2018 গ্রুপ বি কেমন কোয়েশ্চেন এসছে, চলো দেখি। দেখো প্রথম প্রশ্ন, এখানে 21টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখানে তোমরা জানো শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এক কথায় উত্তর, ম্যাচিং, সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু গ্রুপ বিতে থাকে। দেখো 2018 সালের প্রথম প্রশ্ন এসেছিল 2.1-এ, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসের একটি ব্যবহার সরাসরি টু দ্য পয়েন্ট উত্তর, রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ওকে, চলো নেক্সট, টু দ্য পয়েন্ট আনসার করব। বায়োগ্যাস। অথবা ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা কি? দেখো ওজোন স্তর, এনোর ভূমিকা হচ্ছে, এনো ওজোন স্তর ধ্বংসে মুখ্য ভূমিকা পালন করে, বা ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। কিভাবে করে দেয়? তাহলে ওজোন স্তরে বিয়োজনে এনোর ভূমিকা কি? এনোর ভূমিকা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা যদিও সিএফসি পালন করে, এর ভূমিকাও খুব কম নয়। মুখ্য ভূমিকা পালন করে, কি করে? এনো ওজনের সঙ্গে বিক্রিয়া করে, দেখো কি করছে, NO2 উৎপন্ন করে আর ওকে ভেঙে দিল। তাহলে কি হলো? ওজোন গ্যাস এনোর সঙ্গে বিক্রিয়া করে NO2 উৎপন্ন করলো, আর O3টা ওজনে কনভার্ট হয়ে গেল। তাহলে O3টা ওজনে কনভার্ট হয়ে গেল, মানে ওজন নষ্ট হয়ে গেল। তাহলে এইভাবে ওজোন স্তর ছিদ্র, অর্থাৎ ওজোন ছিদ্র করে কে? এনো। নেক্সট 2.2, কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে অবশ্যই কাঠকয়লা ও পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, কাঠকয়লা আর পেট্রোল জীবাশ্ম জ্বালানি, ইথানল নয়। কারণ জীবাশ্ম জ্বালানি যে সমস্ত জ্বালানি জ্বালালে CO2 গ্যাস উৎপন্ন হয় প্রথমত। দ্বিতীয়ত দেখো যেগুলো মাটির তলায় বহু বছর ধরে চাপা পড়ে, যেখান থেকে শক্তি উৎপন্ন হয়, কাঠকয়লা, পেট্রোল, এগুলো ভূ অভ্যন্তরে সমুদ্রের তলায়, মাটির তলায় চাপা পড়ে বহু বছর ধরে সঞ্চিত থাকার ফলে এই শক্তি উৎসগুলো তৈরি হয়। কিন্তু ইথানল কিন্তু পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে তৈরি করা যায়। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানিকে কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি করা যায় না। তাই এখানে কাঠকয়লা আর পেট্রোল কিন্তু জীবাশ্ম জ্বালানি, ইথানল কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ প্রশ্ন, কঠিন কিছু নেই। স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? সরাসরি উত্তর -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হয়? কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সরাসরি। সেই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। যদিও এটা উত্তরের অংশ নয়, এটা আলাদা করে তোমাদের আমি বলছি, এগুলো পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই। পরম শূন্য পরীক্ষায় শুধু টু দ্য পয়েন্ট জাস্ট -273 ডিগ্রি সেলসিয়াস লিখলেই তুমি 1 পাবে। ক্লিয়ার? পরম শূন্য উষ্ণতা। এই উষ্ণতায় আবার গ্যাসের অণুগুলোর বেগ, গতিবেগ কি হয়ে যায়? গতিবেগও শূন্য হয়ে যায়। ওকে, মনে রেখো, আয়তন শূন্য, বেগ শূন্য, -273 রেখে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আচ্ছা,
আর ফারেনহাইটে এই মানটা কত, এইটা মনে রেখো 459 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেলভিনে কত, 0 কেলভিন, ফারেনহাইটে -459 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াসে -273 ডিগ্রি সেলসিয়াস। এই তিনটেই কিন্তু কাজে লাগবে তোমাদের, তিনটেই। চলো নেক্সট, পিভি সমান W/m RT, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ দেখতেই পাচ্ছ, পিভি সমান nRT, এনটা W/m লিখেছে। এম এর একক কি, চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। এম এর একক হলো অবশ্যই, এম এর একক গ্রাম পার মোল, গ্রাম পার মোল। কেউ যদি গ্রাম মোল ইনভার্স লেখে তারটাও সঠিক, ওকে, গ্রাম মোল ইনভার্স। আবার যদি কেউ লেখে কিলোগ্রাম, কেউ যদি কিলোগ্রাম মোল ইনভার্স লেখে তারটাও ঠিক হবে, বোঝা গেল? তাহলে মনে রেখো, আণবিক ওজনের একক সাধারণত আমরা বলি একক নেই, আণবিক ওজনের একক থাকে না, কিন্তু পিভি সমান W/m RT সমীকরণটিতে এম এর একক কিন্তু দেখবে, এটা সরলীকরণ যদি সমীকরণটা করো দেখতে পাবে, তখন এম এর একক তোমরা পাবে গ্রাম মোল ইনভার্স অথবা কিলোগ্রাম মোল ইনভার্স। ওকে, চলো নেক্সট 2.5, সত্য বা মিথ্যা নির্বাচন করো। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে। এই বিবৃতিটা সত্য নাকি মিথ্যা? বিবৃতিটা অবশ্যই মিথ্যা, কারণ তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে না, তাহলে এই তথ্যটি অবশ্যই মিথ্যা। ওকে, নেক্সট, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? লোহা, তামা, ইনভারের মধ্যে সবচেয়ে কম প্রসারণ গুণাঙ্ক ইনভারের উত্তর ইনভার হয়ে গেল। এবার আমি এক্সট্রা ইনফরমেশন দিই তোমাদের। ইনভারের রৈখিক প্রসারণ গুণাঙ্কের মান, রৈখিক প্রসারণ গুণাঙ্ক খুবই কম। রৈখিক প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি করলে ইনভারের যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটা নগণ্য মাত্র, উপেক্ষণীয়, যে কারণে মিটার স্কেল তৈরি করার ক্ষেত্রে মনে রেখো, মিটার স্কেল তৈরি করার ক্ষেত্রে ইনভার ধাতুকে বেছে নেওয়া হয়। কেন? স্কেল বুঝতেই পারছো, এটা কোনো দৈর্ঘ্য মাপার কাজে ব্যবহৃত হয়। এবার যেটা দিয়ে দৈর্ঘ্য মাপবো সে নিজেই যদি বড় হয় ছোট হয় তাহলে সমস্যা। যেহেতু মিটার স্কেলের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পেলে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন খুবই কম হয়, উপেক্ষণীয়, উপেক্ষা করার মতন, সেই জন্য মিটার স্কেল তৈরি করার ক্ষেত্রে মনে রেখো ইনভার ব্যবহার করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2.6 দেখো, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? দেখো এখানে সরাসরি যারা জানো উত্তরটা তারা তো অবশ্যই লিখবে যে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বড়, তাই তো? আপতন কোণ বড় লিখবে, আর এটাই উত্তর। ঠিকই আছে, কিন্তু আমি এবার একটু বুঝিয়ে দিই তোমাদের। চলো, দুই মাধ্যমের বিভেদ তল নিলাম, এইটা ধরলাম লঘু মাধ্যম আর এইটা ধরলাম ঘন মাধ্যম। ওকে, এটা বিভেদ তল। এইবার আলোকরশ্মি এই যে এলো, এবার আলোকরশ্মি লঘু থেকে ঘনতে গেলে সবসময় প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসে, এটা জানি আমরা। তাহলে এখানে এইটা হচ্ছে আপতন কোণ আই, আর এটা প্রতিসরণ কোণ আর, তাহলে স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ এখানে আই গ্রেটার দেন আর। ঠিক একই রকমভাবে যদি, অবশ্যই অ্যারো চিহ্ন দিও, ঠিক একই রকমভাবে যদি এরকম ঘটনা ঘটতো, এইটা ঘন হতো আর এইটা লঘু মাধ্যম হতো, তাহলে তখন কি ঘটনা ঘটতো একটু দেখো। এইটা জাস্ট অবিলম্ব, প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে এইটা তখন আপতন কোণ আর এইটা তখন প্রতিসরণ কোণ, তখন আবার আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোট হয়ে যায়, মনে থাকবে। তাহলে লঘু থেকে ঘনতে গেলে প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসে, যে কারণে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হয়, আর ঘন থেকে লঘুতে আলোক রশ্মি প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মিটা কি করে, অবিলম্ব থেকে দূরে সরে যায়, যে কারণে প্রতিসরণ কোণটা বড় হয়ে যায়, কার থেকে? আপতন কোণের থেকে। নেক্সট 2.7, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? দেখো মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে, এটা খুব কমন একটা কোয়েশ্চেন, সঠিক উত্তর হবে উত্তল দর্পণ। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার, রিয়ার ভিউ ফাইন্ডার হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর হবে উত্তল দর্পণ। এটা মনে রেখো। এখানে তোমাদের একটা কথা বলবো যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ এর বেশ কিছু ব্যবহার রয়েছে। উত্তল দর্পণের বেশ কিছু ব্যবহার রয়েছে, হ্যাঁ, যেমন দন্ত চিকিৎসক কোথায় ব্যবহার করেন, কোন দর্পণ ব্যবহার করেন, তারপরে রাস্তায় যে স্ট্রিট লাইট সেখানে কোন দর্পণ ব্যবহার করা হয় ল্যাম্পে, তারপরে ধরো দাড়ি কাটার সময় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, ইত্যাদি অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, এগুলো কিন্তু রেডি করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। চলো নেক্সট 2.8, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়? মনে রেখো, সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে যায়, অর্থাৎ অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে।
অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কমে, আর উষ্ণতা হ্রাস করলে রোধ বৃদ্ধি পায়। ওকে, রোধ বৃদ্ধি পায়, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। কিন্তু সাধারণ পরিবাহীদের ক্ষেত্রে কিন্তু উল্টো, সাধারণ যে নর্মাল যে কোনো পরিবাহী তাদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়ালে রোধও বেড়ে যায়। ওকে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক, এটা মনে রেখো। একমাত্র অর্ধপরিবাহীর ক্ষেত্রে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। নেক্সট চলো, নেক্সট 2.9 কোয়েশ্চেন, ডাইনামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তোমার দেখো দুটো পার্ট, অ্যাকচুয়ালি প্রশ্ন সাধারণত আসে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তোমাদের আরও হেল্প করে দিয়েছে, একটা পার্ট বলেই দিয়েছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কোন ধরনের, সাধারণত এখানে দুটোই দেয়া থাকলে আমাদের একটু গুলিয়ে যায়, ডাইনামোর সঙ্গে একটু গুলিয়ে যায় কোন ধরনের শক্তি। এখানে যেহেতু একটা পার্ট দিয়ে দিয়েছে, খুব সহজেই বলা যায় কোনটা যান্ত্রিক শক্তি। তাহলে ডাইনামোতে কি হয়? ডাইনামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ওকে, আর এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, বৈদ্যুতিক মোটরে কিন্তু উল্টো ঘটনা ঘটে, এটা মনে রেখো। বৈদ্যুতিক মোটরে কিন্তু তড়িৎ শক্তি সেখানে আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, এইটাই স্টুডেন্টদের গুলিয়ে যায়। দুটো, বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়, আর ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এটা মনে রেখো। নেক্সট 2.10, আলফা বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম। তাহলে সব থেকে বেশি ভেদন ক্ষমতা, সব থেকে কম ভেদন ক্ষমতা কার? সব থেকে বেশি কম ভেদন ক্ষমতা আলফার সব থেকে কম, তাহলে আলফা লেস দেন, তারপরে বিটা, আর সব থেকে বেশি ভেদন ক্ষমতা গামা। ব্যাস হয়ে গেল। ঊর্ধ্বক্রমে যেরকম কোয়েশ্চেনে যেরকম ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী লিখবে। তাহলে সব থেকে বেশি গামা, তার থেকে কম বিটা, তার থেকে কম আলফা, তাহলে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম। এই ঊর্ধ্বক্রম অধক্রম ব্যাপারটা, কনসেপ্টটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম, আর অধক্রম মানে বড় থেকে ছোট। ওকে, তাহলে এইভাবে লিখলাম। এখানে তুমি এই লেস দেন চিহ্নটা দিতেও পারো, না পারো। অনেক সময় লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন দিলে ভুল হয়ে যেতে পারে, যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাচ্ছ। কেউ যদি এইভাবেও লেখো, সুতরাং তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজালে পাই আলফা কমা বিটা কমা গামা। কেউ যদি এইভাবেও লেখো তারটাও কিন্তু ঠিক, গ্রেটার দেন লেস দেন দিতে গিয়ে অনেকে ভুল করে ফেলে। অথবা দেখো, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় বিক্রিয়া দুই ধরনের, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন। আমি তোমাদের আগে বহুবার বলেছি যে সূর্য অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। নিউক্লিয়, জাস্ট এইটুকু লিখবে তাহলেই হবে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ওকে, এছাড়া তাহলে সূর্য অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এছাড়া হাইড্রোজেনের পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আর কি, হাইড্রোজেনের পারমাণবিক বোমা, সেটাও কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। কিন্তু অন্য পারমাণবিক বোমা, যেটা অন্য পারমাণবিক বোমা, সেইগুলো কিন্তু বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। এবার দেখো 2.11 একটা ম্যাচিং রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করা। এটা খুব সহজ, 4টে নাম্বার খুব সহজেই তোলা যায়। চলো দেখি। বাম স্তম্ভে 4টে তথ্য থাকবে, ডান দিকের সঙ্গে মেলাতে হবে। ঠিক আছে, মেলানোটা তুমি এরকম ক্রিস ক্রস দিয়েও করতে পারো, তুমি এর পাশে এই ABCDর পাশে এই 1 2 3 4 এটা দিয়েও করতে পারো, আবার এই 1 2 3 4 পাশে এই ABCD দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। পার্টিকুলারলি সেই রকমভাবে কোনো নিয়মকানুন বলা থাকে না। চলো, একটি ক্ষার ধাতু, তাহলে এখানে একটি ক্ষার ধাতু কোথায় আছে? এই যে সি, অপশন সি, পটাশিয়াম। আমরা জানি ক্ষার ধাতু, আমি এর পাশে সি লিখলাম, আমি এইভাবে করলাম। যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরণীভূত করে, অপশন ডি Cl-, তাহলে এইটা হবে ডি। তোমরা জানো Cl- আর SO4 2-, Cl- আর SO4 2-, এই দুটো আয়নের উপস্থিতিতে লোহায় মরিচা পড়া ত্বরান্বিত হয়। আর ক্ষার ধাতু মানে তোমরা জানো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা ক্ষার ধাতু। এরা পর্যায় সারণীর প্রথম শ্রেণীতে থাকে, এদের প্রত্যেকের যোজ্যতা 1। আচ্ছা, 3, হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন, তোমরা জানো, কারণ হিমাটাইট হচ্ছে লোহার আকরিক, হিমাটাইটে নিষ্কাশিত হয় আয়রন। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তাহলে এফ হচ্ছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, আর সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। এগুলো মনে রেখো। তাহলে এর অপশন কি হলো? CDBA। কেউ যদি এরকম দাগ দিয়ে করতে পারো, সেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো কিছুতেই সমস্যা নেই। উত্তর করে আসলেই ফুল মার্কস পাবে, কোনো প্রবলেম নেই। CaO তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? CaO,
আচ্ছা, সিএও আমি তোমাদের শিখিয়েছি কিভাবে। সিএ দেখো কি আর ও দেখো কি। সিএ কি? সিএ হচ্ছে ধাতু, আর ও কি? ও হচ্ছে অধাতু। তাহলে ধাতু আর অধাতুর সমন্বয়ে গঠিত বন্ধন কি হয় তোমাদের আমি শিখিয়েছি বহুবার, অবশ্যই হয় তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন, তাই তো? তাহলে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। ঠিক আছে, দুটি অধাতুর মধ্যে, প্রসঙ্গে আরও একবার বলে দিই, দুটি অধাতুর মধ্যে যে বন্ধন হয় সেটা হচ্ছে সমযোজী, আর একটি ধাতু আর একটি অধাতুর সমন্বয়ে গঠিত বন্ধন অবশ্যই তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন দেখি। 2.13 তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? দেখো, এটা বারে বারে তোমাদের শেখানো হয়েছে যে ধরো এ একটি তড়িৎদ্বার ক্যাথোড আর বি একটি তড়িৎদ্বার অ্যানোড। আমি তোমাদের এইভাবে বললাম, এটা তোমাদের বলেছি যে ধাতুর প্রলেপ দেবে সেটাকে সবসময় ডান দিকে অ্যানোড রূপে ব্যবহার করতে হয়, আর যে ধাতুর উপর প্রলেপ দেবে সেটা সবসময় বাঁ দিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে এখানে তামার চামচের উপর রূপোর প্রলেপ দেব, তাহলে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হবে? অবশ্যই তামার চামচের উপর দেব, তাহলে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে তামার চামচ। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেল ব্যাপারটা? তাহলে আরও একবার এখানে লিখে দিই আমি যে যার উপর প্রলেপ, আরও একবার লিখে দিচ্ছি, যার উপর প্রলেপ দেব সেটা হচ্ছে ক্যাথোড, আর যার প্রলেপ দেব, এখানে যেমন রূপোর প্রলেপ দেব, যার প্রলেপ দেব সেটা হচ্ছে অ্যানোড। ওকে, বুঝে গেল? চলো নেক্সট। অথবা একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একটি যৌগের উদাহরণ যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষণ। অনেক যৌগ আছে, একটা যৌগ লিখি, যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হতে পারে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কেন? এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড খুব কম পরিমাণে আয়নিত হয়, এছাড়াও দেখো অনেক পদার্থ রয়েছে যারা মৃদু তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করে, যেমন ধরো জৈব পদার্থ যারা, যেমন ধরো ফর্মিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এছাড়া অ্যাসিটিক অ্যাসিড। মনে রেখো যে অজৈব পদার্থরা সাধারণত তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, আর জৈব পদার্থরা সাধারণত মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয়। ওকে, নেক্সট 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় দুটো তড়িৎদ্বার বা ইলেকট্রোড ব্যবহার করা হয়, তোমরা জানো। আমি একটু ছবি এঁকে ব্যাপারটা বুঝিয়ে দিই। ধরো এটা ভোল্টামিটার, যে পাত্রটা ব্যবহার করা হয় তাকে ভোল্টামিটার বলে। এখানে দুটো তড়িৎদ্বার ব্যবহার করা হয়, তোমরা জানো। দেখো, কত সহজ প্রশ্ন এসছে। একটা হচ্ছে একটা তড়িৎদ্বারকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়, একটাকে ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয়। যে তড়িৎদ্বারকে ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হয় তাকেই বলে ক্যাথোড। ওকে, মনে থাকবে? ক্যাথোড হচ্ছে ইলেকট্রন ব্যাংক, ক্যাথোড হচ্ছে নেগেটিভ। এগুলো মনে রেখো। ক্লিয়ার? একটা মনে রাখলে দ্বিতীয়টা মনে থাকবে, দুটো মনে রাখতে যেও না, তাহলে গুলিয়ে যাবে। কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? সংক্ষেপে মনে রেখো নেগেটিভ তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। ওকে, নেগেটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়, পজিটিভ তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। নেক্সট চলো দেখি আর কি প্রশ্ন রয়েছে। দেখো, নেক্সট 2.15 রয়েছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। দেখো, তরল অ্যামোনিয়ার অনেক ব্যবহার রয়েছে, একটি ব্যবহার, খুব কমন একটি ব্যবহার লেখো। তরল অ্যামোনিয়াকে কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। কোল্ড স্টোরেজে, এটা খুব কমন একটা ব্যবহার। কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। ওকে, কারণ তরল অ্যামোনিয়া খুব কম উষ্ণতা সৃষ্টি করে, অত্যন্ত কম উষ্ণতা সৃষ্টি করে, যে কারণে একে হিমায়ক রূপে, কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। ওকে, কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। এবার আরেকটা প্রশ্ন দেখো 2.15 অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কি? সংকেতটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সংকেত পড়ে। তাহলে সংকেত চেয়েছে, তাহলে সরাসরি সংকেত লিখে দাও। এইটা মানে তোমার যদি পরীক্ষায় তুমি লেখো তাহলে তুমি কিন্তু এইটুকুই লিখবে। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে
NH4OH, এই যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে আলটিমেটলি NH4OH, যেটা হবে সেটা হচ্ছে AlOH বলতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটার অধক্ষেপ পড়ে, বোঝা গেল? তাহলে এটা যেহেতু সংকেত চেয়েছে শুধু এইটুকু উত্তর লিখবে, শুধু এইটুকু, এর বেশি কথা লিখতে যাবে না। যত বেশি লিখতে যাবে ভুল তত বেশি হবে। এগুলো জাস্ট আমি লিখছি তোমাদের বোঝানোর জন্য, আর কিচ্ছু না। তুমি যখন পরীক্ষা খাতায় উত্তর লিখবে তুমি এইটুকু লিখবে। নেক্সট 2.16, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? দেখো, অপর যৌগটি হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। অপর যৌগটি সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট, সংকেত কি? NaNO2। ওকে, অপর যৌগটি মেশানো হয় সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2। আর দেখি কি প্রশ্ন আছে, চলো দেখি। 2.17 দেখো একটা IUPAC নাম আছে CH3CH2CHO। চলো লিখি CH3 CH2 CH। এখানে কার্বন কটা প্রথমে দেখে নাও, 3টে কার্বন, মিথিত প্রোপ, তাহলে 3টে কার্বন, সেই অনুযায়ী প্রোপ লিখলাম। আর দেখো এর মধ্যে কার্যকরীমূলক CHO আছে, CHO থাকলে কি যোগ হয়? CHO থাকলে আনায়াল যোগ হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা দাঁড়ালো প্রোপানেল, প্রোপানেল। ওকে, সহজ, ভীষণ সহজ, একটা IUPAC দিয়েছে। আচ্ছা, অথবা রয়েছে একটা CH3 CH2 CH2OH এর একটি অবস্থানগত সমবায়বের গঠন সংকেত লেখো। বহুবার তোমাদের প্র্যাকটিস করিয়েছি। CH3 CH2 CH2OH, ব্যাপারটা বুঝে নাও আগে। OH-টার অবস্থান, অবস্থানগত মানে CH3 CH2 CH2-র কোনো পরিবর্তন নেই। এই যে OH এখন কোথায় আছে, এটা যদি 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ধরি, OH গ্রুপটা এখন 1 নম্বর কার্বনে রয়েছে। এই OH-টা তো বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই OH-টা যদি এখানে না থাকে, এই কার্বনে থাকে, তাহলে কিন্তু হলো না, তাহলে একই যৌগই তৈরি হলো, একই ব্যাপার। কিন্তু এই OH-টা যদি 1-এ না থাকে 2-এ থাকে, যেমন ধরো CH3 CH, এটা তখন CH3 হয়ে যাবে, মাঝের এখানে একটা H এখানে চলে যাবে, তখন OH এখানে চলে এলো, তখন কিন্তু এই দুটো যৌগ আলাদা হয়ে গেল। তাহলে আলাদা হয়ে গেল অথচ একই আণবিক সংকেত দ্বারা প্রকাশযোগ্য, তাহলে পরস্পরের কি হলো? সমবায়ব হলো। কি ধরনের সমবায়ব? অবস্থানগত সমবায়ব। কেন? কার্যকরী গ্রুপ ভিন্ন জায়গায় অবস্থান করছে, সেই জন্য। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপান 1 অল, এই যৌগটার নাম। আর এই যৌগটার নাম হচ্ছে প্রোপান 2 অল। তাহলে প্রোপান 1 অল আর প্রোপান 2 অল দুটো আলাদা যৌগ হয়ে গেল। তাহলে এরা পরস্পরের সমবায়। তাহলে গঠন সংকেত চেয়েছে, শুধু এইটুকু লিখে দেবে, ব্যাস, 1-এ 1 পেয়ে যাবে। শুধু এইটুকু লিখে দেবে গঠন সংকেত। একদম শেষে চলে এলাম আমরা। 2.18, পলিটেট্রাফ্লোরোইথিলিন এর একটি ব্যবহার উল্লেখ করো। পলিটেট্রাফ্লোরোইথিলিনের অনেক ব্যবহার রয়েছে। PTFE, দেখো, গ্যাসকেট, এছাড়া ভালভ প্রস্তুতিতে, গ্যাসকেট প্রস্তুতিতে, একটা চেয়েছে, একটা লিখে দেবে, বা ভালভ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ওকে, যাই হোক, তাহলে মোটামুটি তোমাদের 2018-এর গ্রুপ A এবং গ্রুপ B দুটোই সলভ করে দিলাম, আলোচনাও করে দিলাম। এইভাবে 2017 থেকে 2024 পর্যন্ত প্রতিদিন, এখন প্রতিদিনই তোমাদের একটা করে বছর দেব। 2017 থেকে 2014 গ্রুপ A আর গ্রুপ Bটা আগে কমপ্লিট করে নিই, তারপর এটা কমপ্লিট করার পর 2017 থেকে শুরু করব আবার গ্রুপ C এবং গ্রুপ D। ওকে, তোমাদের মোটামুটি এইভাবে 2017 থেকে 2024 কত হলো? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মধ্যে করোনার জন্য 1 বছর পরীক্ষা হয়নি, তার মানে 7 বছর তোমাদের সলভ করিয়ে দেবো, পুরো ABCD 4টে পার্ট। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো, ভালো করে রেডি করে নিও, মাথায় নিও, খাতায় তো লিখবেই, মাথায়ও রেখে দিও। তো এইভাবে প্রতিদিন খেয়াল রেখো, প্রতিদিন একটা করে বছর আমি তোমাদের সলভ করে দেবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।